আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খনিজ সম্পদ জীবাশ্মের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে জেনেছি। আজকে আমরা সমগোত্রীয় শ্রেণী থেকে পড়া শুরু করব। শুরু করা যাক। সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীটা মূলত কি? যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদের সমগোত্রীয় শ্রেণী বলে। যেমন অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন এবং দ্বিতীয় সদস্য হচ্ছে ইথেন। এইভাবে তোমাদের বইয়ে 10টি অ্যালকেনের নাম এবং সংকেত দেওয়া আছে, এগুলো মাস্ট মুখস্থ করতে হবে। এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এই 10টির নাম হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন। এরপর আসা যাক অ্যালকেনে। আচ্ছা, অ্যালকেন। অ্যালকেন অ্যালকেনের প্রথম সদস্যের নাম হচ্ছে মিথেন। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এখানে কার্বন সংখ্যা যদি 1 হয়, অর্থাৎ n=1 হলে CH4। একইভাবে n=2 হলে কি হবে সেটা আমরা এখন দেখব। n=2 হলে C2H6, যেটিকে বলে ইথেন। কার্বন সংখ্যা 1 হলে মিথেন, কার্বন সংখ্যা 2 হলে ইথেন। নামকরণগুলো কার্বন সংখ্যার ভিত্তিতে করা হবে। এরপর আসো অ্যালকেনের একটি বিশেষ ধর্ম। অ্যালকেন। অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন বলা হয়। অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? প্যারাফিন অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। অ্যালকেনের একক বন্ধন থাকায় এই একক বন্ধন সহজে ভাঙতে চায় না, ফলে তারা রাসায়নিকভাবে বিক্রিয়া করে না। রাসায়নিকভাবে সহজে বিক্রিয়া না করায় এদের প্যারাফিন অথবা নিষ্ক্রিয় বলা হয়। এটি খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এবার আসো নামকরণ। একটু বেসিক ধারণা তোমরা নাও নামকরণ সম্পর্কে, যেটি তোমাদের কাজে লাগবে। অ্যালকেনের নামকরণে নামের শেষে এন যুক্ত হবে। অ্যালকেন, দেখতেই পাচ্ছ কেন আছে, সেহেতু অ্যালকেনের নামের শেষে এন যুক্ত হবে। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। একইভাবে ধরো আছে 4টি কার্বন C4, তাহলে H কত হবে? 10 হবে, কারণ CnH2n+2 এই সূত্রানুসারে C4 হলে H10 হবে। কার্বন সংখ্যা 4 হওয়া অর্থ এই যৌগটির নাম মিথেন, ইথেন, প্রোপেন, তারপর বিউটেন। এটি হচ্ছে বিউটেনের রাসায়নিক সংকেত। বিউটেন। এরপর যদি C5 হতো তাহলে হতো পেন্টেন। এইভাবে তোমাদের 10টি নাম মুখস্থ রাখতে হবে।
তারপর অ্যালকেনের নামকরণ সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এরপর আসলো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকাইল। অ্যালকাইল গ্রুপ কি? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করবে। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণের পর যেটি অবশিষ্ট থাকে তাকে অ্যালকাইল মূলক বা সংক্ষেপে আর বলে। অ্যালকেনের সাধারণ সংকেত আমরা কি দেখেছি? CnH2n+2। এখান থেকে আমরা একটি হাইড্রোজেন অপসারণ করব। একটি হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকাইল মূলকের সংকেতটি কি হবে? CnH2n+1, কারণ একটি হাইড্রোজেন অপসারণ করছি। এটি হচ্ছে মূলত অ্যালকাইল মূলক বা আর। এরপর আসলো অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতিতে তোমাদের বইয়ের 1 নম্বরে দেখবা তোমরা কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেনের প্রস্তুতি। এখন কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন কিভাবে পাই আমরা? কার্বন ডাই অক্সাইডের সাথে আমরা হাইড্রোজেন যোগ করব এবং সেটি অবশ্যই হতে হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250°C তাপমাত্রায়। তাহলে আমরা কি পাবো? মিথেন এবং পানি পাবো। মিথেন। মিথেনের সঙ্গে CH4 এবং H2O। এখানে বিক্রিয়াটি সমতা করলে দেখা যায় H2O এর সামনে 2 এবং হাইড্রোজেনের সামনে 4। এটি হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। এইভাবে আমরা অ্যালকেন পেয়ে থাকি। অ্যালকেনের দ্বিতীয় প্রস্তুতিটি কি? দ্বিতীয় প্রস্তুতি হলো অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। এখন অ্যালকিন অ্যালকাইন এটি আমাদের এখনো পড়ায় আসেনি। আমরা এটি সম্পর্কে একটু ধারণা দিয়ে তারপর এই বিক্রিয়াগুলো শুরু করি। অ্যালকিন এবং অ্যালকাইন আমরা দেখেছি অ্যালকেনের ক্ষেত্রে একক বন্ধন বা সিগমা বন্ড বিদ্যমান। কার্বন কার্বন একক বন্ধন CH3 এখানে একক বন্ধন বা সিগমা বন্ড বিদ্যমান। একক বন্ধন থাকলে সেটিকে আমরা বলবো অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে সেটিকে বলবো অ্যালকিন এবং ত্রিবন্ধন থাকলে সেটিকে বলবো অ্যালকাইন। এটি হলো আমাদের অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে এই 1 নাম্বার যৌগটির নাম কি? 2 কার্বন বিশিষ্ট হওয়ায় এটির নাম ইথেন। এখানে যদি আমরা 2 কার্বন বিশিষ্ট একটি হাইড্রোকার্বন তৈরি করি তাহলে এখানে হবে CH2CH2। এখন এই যৌগটির নাম কি হবে? 2 নাম্বার যৌগের নাম হবে 2 কার্বন বিশিষ্ট হওয়ায় এটির নাম ইথিন। এখন থার্ড যে যৌগটা আমাদের হবে, এখানে যদি আমরা CH দেই তাহলে এটি হবে আমাদের ইথাইন, যেহেতু 2 কার্বন বিশিষ্ট। এটা হলো ইথিন, প্রথমটা হচ্ছে ইথেন, তারপর হলো ইথিন, তারপর ইথাইন। এইভাবে নামকরণ করা হয়ে থাকে। এখন আমরা প্রস্তুতিতে আসি। প্রস্তুতি কি? অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব। প্রথমে আমরা অ্যালকিন থেকে প্রস্তুত করে দেখি। অ্যালকিন থেকে CH2 এর সাথে অবশ্যই আমরা হাইড্রোজেন যুক্ত করব, কারণ আমাদের এখানে হাইড্রোজেন দরকার। অ্যালকেন প্রস্তুত করার জন্য এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেনের প্রয়োজন। তাই আমরা এর সাথে হাইড্রোজেন সংযোজন করব।
যেটি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি উৎপন্ন হবে? CH3 CH3। এটি কিভাবে উৎপন্ন হয়? প্রথমে আমাদের জানতে হবে অ্যালকেনের ক্ষেত্রে যে সিগমা বন্ডটা উপস্থিত থাকে সেটি অত্যন্ত শক্তিশালী, তাই এটি সহজে ভাঙতে চায় না। তাই অ্যালকেন অন্য কোনো মৌলের সাথে সহজে বিক্রিয়া করে না। কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে ডাবল বন্ড হওয়ায় প্রথম বন্ডটি হচ্ছে সিগমা বন্ড এবং পরবর্তী বন্ডটি হচ্ছে পাই বন্ড। এখানে সিগমা বন্ডটি অত্যন্ত শক্তিশালী হয় কিন্তু পাই বন্ডটি দুর্বল হয়। পাই বন্ড দুর্বল হওয়ার কারণে পাই বন্ডটি সহজে ভেঙে গিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। একটি হাইড্রোজেন এই দিকে চলে আসে এবং আরেকটি হাইড্রোজেন এই দিকে চলে আসে। এইভাবে ইথেন প্রস্তুত হয়। তাহলে আমরা কি বললাম? ইথিনের ক্ষেত্রে CH2 ডাবল বন্ড CH2 এর সাথে আমরা হাইড্রোজেন সংযোজন করব। তাহলে এখানে যে পাই বন্ডটা আছে এই পাই বন্ডটা ভেঙে যাবে। এই পাই বন্ডটা ভেঙে গেল, ভেঙে গিয়ে দুইটা হাইড্রোজেনের মধ্যে একটি হাইড্রোজেন এইখানে প্রবেশ করবে, আরেকটি হাইড্রোজেন এইখানে প্রবেশ করবে, পরে উৎপন্ন হবে ইথেন। এরপর আসলো অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে আমরা কিভাবে ইথেন পাবো? অ্যালকাইনের যেই প্রথম যৌগটা আছে তার নাম হচ্ছে ইথাইন, CH ট্রিপল বন্ড CH। এর সাথে আমরা হাইড্রোজেন সংযোজন করব। এখন তোমরা অ্যালকিনে দেখেছো এর সাথে যেহেতু একটি হাইড্রোজেন যুক্ত করা হয়েছে, তাই অবশ্যই অ্যালকাইনের সাথে এর দ্বিগুণ হাইড্রোজেন যুক্ত করতে হবে, কারণ এর দুইটি পাই বন্ড রয়েছে, একটি সিগমা এবং দুইটি পাই বন্ড। দুইটি পাই বন্ড ভাঙতে আরো দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন এর সাথে যুক্ত করতে হবে। তাই এই H2 এর সামনে আমরা 2 দিয়ে দিলাম এবং এটিও নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি হবে? ইথেন তৈরি হবে, CH3 CH3। এটি আসলো অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায়। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিক্রিয়াটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অ্যালকেন প্রস্তুত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়াটির নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন অর্থ কি? ডিকার্বক্সিলেশন অর্থ হলো কার্বন সংখ্যা কমে যাওয়া। কার্বন সংখ্যা কমে যাওয়াকেই বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম ইথানয়েড CH3COONA, এখানে কার্বন সংখ্যা 2 এবং এর সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করালাম ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তখন সোডিয়াম ইথানয়েড থেকে একটি কার্বন কমে গিয়ে মিথেন তৈরি হলো। এখানে বলা হয়েছে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েড কে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। এটি শুধু মিথেন তৈরি করার জন্যই প্রযোজ্য নয়, এখানে একটু মিস্টেক রয়েছে। মিস্টেকটি হলো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে যেই 10টি হাইড্রোকার্বন, যেই 10টি অ্যালকেন তোমাদের বইয়ে দেওয়া আছে, এর সবগুলোই এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে তৈরি করা সম্ভব। যেমন আমরা যদি এখানে সোডিয়াম ইথানয়েডের ক্ষেত্রে সোডিয়াম প্রোপানয়েড ব্যবহার করি, সোডিয়াম প্রোপানয়েড ব্যবহার করলে দেখো কি হয়। সোডিয়াম প্রোপানয়েড অর্থাৎ CH3 CH2 COONA, সোডিয়াম প্রোপানয়েডের সাথে আমরা যুক্ত করব সোডিয়াম হাইড্রোক্সাইড।
এবং সেটি ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে আমরা সোডিয়াম প্রোপানয়েটের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে সোডিয়াম প্রোপানয়েট থেকে একটি কার্বন কমে গিয়ে এখানে ইথেন তৈরি হবে, CH3 তৈরি হবে। এখানে এটি তৈরি হওয়ার অর্থ হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা 1 কমে যায়। যদি তোমাদেরকে পরীক্ষায় বিউটেন তৈরি করতে বলে, বিউটেন তৈরি করতে বললে কার সাথে কার বিক্রিয়া করতে হবে? বিউটেনের সাথে আমরা যদি একটি কার্বন যোগ করি, তাহলে 1 কার্বন বৃদ্ধি করে তার সাথে একটা লবণ পাবো আমরা। যেমন বিউটেনের পর কি আসে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তারপর পেন্টেন, অর্থাৎ সোডিয়াম পেন্টায়েট যোগ করবো আমরা। এখন সোডিয়াম পেন্টায়েট যোগ করলে এর সাথে আমরা সোডিয়াম পেন্টায়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি, তাহলে আমরা বিউটেন উৎপাদ হিসেবে বিউটেন পাবো। এটি হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আশা করি এখানে আর কোনো কারো সমস্যা হবে না। আমরা এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন আসলো অ্যালকেনের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। প্রথমে আসলাম আমরা ভৌত ধর্ম। অ্যালকেনের কিছু ভৌত ধর্ম এখানে জানতে হবে তোমাদের। কার্বন সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকেনের ভৌত ধর্ম পরিবর্তিত হয়। এখন কার্বন সংখ্যা যদি 1 থেকে 4 হয়, 1 থেকে 4 অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন 1 থেকে যদি 4 হয়, তাহলে সেগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। কক্ষ তাপমাত্রায় এগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। এবং কার্বন সংখ্যা 5 থেকে 15 হলে কক্ষ তাপমাত্রায় এরা তরল অবস্থায় থাকে, লিকুইড অবস্থায় থাকে। এরপর 15 এর যদি বেশি হয়, অর্থাৎ 16+ যদি হয়, 16 এর বেশি হলে এগুলো সলিড অবস্থায় থাকে, অর্থাৎ কঠিন অবস্থায় থাকে। এটি হচ্ছে অ্যালকেনের ভৌত ধর্ম। এবার আসা যাক অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম কি? এটি তো আগেই বলা হয়েছে। অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটাই নিষ্ক্রিয়, অর্থাৎ এরা সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, তাই এদেরকে প্যারাফিন বলা হয়। কিন্তু এরা বিশেষ 2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বিশেষ 2 বিক্রিয়া কি কি? এই দুটো তোমাদের মনে রাখতে হবে। প্রথমটিকে বলা হয় ক্লোরিনেশন, অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া, যেটি সূর্যালোকের উপস্থিতিতে হয়ে থাকে। অ্যালকেনের সাথে এখানে আমরা ক্লোরিনকে যুক্ত করি বিধায় এই বিক্রিয়াকে অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াটি নিচে তোমাদের জন্য দেওয়া হলো। প্রথমে অ্যালকেনের প্রথম সদস্য CH4, এর সাথে আমরা ক্লোরিনকে যুক্ত করব। করলে কি হবে? শেষে তোমরা সবসময় একটা HCl লিখবা। লেখার পর যেটি অবশিষ্ট থাকবে সেটি এই ফাঁকা ঘরে লিখবা। তাহলে HCl যদি আমরা বাদ দিই এখান থেকে, এই সমস্ত বিক্রিয়ক থেকে HCl বাদ দিলে বাকি থাকে CH3, Cl, CH3Cl, এটির নাম ক্লোরোমিথেন। এবার এই ক্লোরোমিথেনের সাথে আমরা আবার ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো। এই বিক্রিয়া কতক্ষণ পর্যন্ত চলবে?
যতক্ষণ পর্যন্ত না এই মিথেন থেকে হাইড্রোজেন অপসারণ হচ্ছে। হাইড্রোজেন যখনই অপসারণ হবে, অর্থাৎ এখানে যখন কোনো হাইড্রোজেন থাকবে না, তখন এই বিক্রিয়া শেষ হয়ে যাবে। এখন আমরা ক্লোরোমিথেনের সাথে আবার ক্লোরিন যুক্ত করব। CH3Cl প্লাস ক্লোরিন যুক্ত করলে কি হবে? আমরা বলেছি প্রথমে একটা HCl লিখে নেবা। লিখলে এখান থেকে HCl বাদ দিলে কি থাকে? CH2Cl, CH2Cl2 থাকে। এটির নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। দুইটা ক্লোরিন জন্য ডাইক্লোরোমিথেন। এখন এই ডাইক্লোরোমিথেনের সাথে আবার আমরা ক্লোরিনের বিক্রিয়া করাবো। CH2Cl2 এর সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া করাবো। তাহলে কি হবে? শেষে একটা HCl লিখে নিলাম। তাহলে এই পাশে থাকলো CHCl3, তাহলে এই পাশে থাকলো CHCl3, অর্থাৎ ট্রাইক্লোরোমিথেন। তিনটা ক্লোরিন হওয়ায় এর নাম ট্রাইক্লোরোমিথেন। এখানে দেখতে পাচ্ছ আরেকটি হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকেও আমাদের অপসারণ করতে হবে। তাই আমাদের 4 নাম্বার বিক্রিয়ায় যেতে হবে। এখন 4 নাম্বার বিক্রিয়ায় আমরা এই ট্রাইক্লোরোমিথেনের সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া করাবো, প্লাস ক্লোরিন। বিক্রিয়া করালে কি থাকে? CCl4 প্লাস HCl, এটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন, এটি মনে রাখতে হবে। এটি হচ্ছে অ্যালকেনের একটি রাসায়নিক ধর্ম। এখন দ্বিতীয় রাসায়নিক ধর্ম হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটবে। এখন তোমরা যেখানেই অক্সিজেনের সাথে বিক্রিয়া দেখবে, সেটি হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। কারণ কি? অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, আর কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। আমরা এখন অক্সিজেনের সাথে মিথেনের দহন বিক্রিয়া দেখব। মিথেন CH4 প্লাস অক্সিজেন, এটি দহন বিক্রিয়া ঘটবে। দহন বিক্রিয়া ঘটলে কি কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ তাপ উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন হবে। এটি হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। এখন আমাদের অ্যালকেন মোটামুটি শেষ হলো। এবার আমরা দেখব অ্যালকিন এবং অ্যালকাইন, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা গত লেকচারে দেখেছি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে বোঝায় ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডকে। ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন ডাবল বন্ড হলো অ্যালকিন আর ট্রিপল বন্ডকে বলা হয় অ্যালকাইন। এখন আমরা অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসা যাক অ্যালকিন নিয়ে। প্রথমে আসা যাক অ্যালকিন। ALKENE, অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। CnH2n, এটি হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। CnH2n, C যদি n এর ভ্যালু যদি 2 হয়, n এর ভ্যালু 2 হলে অ্যালকিনের নাম হবে ইথিন। এখন ইথিনের সংকেত আমরা কিভাবে বুঝবো? C2H 2 2 4, CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথেন। অ্যালকিনের প্রথম সদস্যের নাম ইথিন। অ্যালকিনের প্রথম সদস্যের নাম ইথিন।
যেটি 2 কার্বন বিশিষ্ট। এরপর অ্যালকিনের আরেকটি ধর্ম আছে। এখন অ্যালকিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, হ্যালোজেনকে আমরা X ধরলাম। অ্যালকিন হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করে, অয়েল জাতীয় এলিমেন্ট তৈরি করে। অয়েল জাতীয় এলিমেন্ট তৈরি করায় অ্যালকিনকে অলিফিন বলা হয়। অলিফিন। অ্যালকিনকে অলিফিন বলা হয়। আমরা দেখেছি অ্যালকেনকে বলা হয় প্যারাফিন এবং অ্যালকিনকে বলা হয় অলিফিন। এই দুটো তোমাদের এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে হবে। এরপর আসি অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণে আমরা নামের শেষে এন বাদ দিয়ে ইন যুক্ত করব। অ্যালকিন যেহেতু আছে সেহেতু আমরা ইন যুক্ত করব। যেমন ইথেন থেকে অ্যালকিন যে উৎপন্ন হবে, ইথেন থেকে উৎপন্ন অ্যালকিনকে বলবো আমরা ইথিন, এবং প্রোপেন থেকে যেই অ্যালকিন পাওয়া যাবে তাকে আমরা বলবো প্রোপিন। যেমন C2H6 একে আমরা বলবো ইথেন। কিন্তু আমরা যদি এখান থেকে C2H4 লিখি তাহলে এটিকে আমরা বলবো ইথিন। ইথেন থেকে আমরা ইথিন তৈরি করলাম। এই নামকরণ ভিত্তি করবে কার্বন সংখ্যার উপর। এটি বারবার বলা হচ্ছে, নামকরণ ভিত্তি করবে কার্বন সংখ্যার উপর। কার্বন সংখ্যা অনুযায়ী নামকরণ করা হয়। এরপর আমরা দেখব অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতি আমরা এখন দেখব। অ্যালকিনের প্রস্তুতিতে দেখা যায় ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন প্রস্তুত করা হয়। ইথাইল ক্লোরাইড থেকে। ইথাইল ক্লোরাইডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করালে অ্যালকিন এর সাথে সোডিয়াম ক্লোরাইড এবং পানি পাওয়া যায়। সেটি কিভাবে হয়? প্রথমে আমরা একটা ইথাইল ক্লোরাইড দিলাম। ইথাইল ক্লোরাইড দিলে এখান থেকে ইথিন তৈরি হবে। এর সাথে যদি আমরা প্রোপাইল ক্লোরাইড দিতাম তাহলে প্রোপিন তৈরি হতো। ইথাইল ক্লোরাইড CH3CH2Cl। ইথাইল ক্লোরাইডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে এখানে আমরা ইথিন পাবো। CH2 ডাবল বন্ড CH2। এখান থেকে একটি হাইড্রোজেন কমে গেছে এবং এখান থেকে এই ক্লোরিনটা উঠে গেছে। এখান থেকে একটি হাইড্রোজেন এবং এখান থেকে একটি ক্লোরিন উঠে গেছে। এই হাইড্রোজেনটা OH এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে এবং এই ক্লোরিনটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে। NaCl লবণ উৎপন্ন করবে। এটি হচ্ছে বিক্রিয়ার মেকানিজম। এরপর আমরা ইথানল থেকে ইথিন তৈরি করব। ইথানল থেকে, যেখানে তোমরা OH মূলক অর্থাৎ একটি যৌগের শেষে OH যখন তোমরা দেখতে পারবা, যেমন CH3CH2OH, অর্থাৎ OH মূলক তোমরা যেই সকল যৌগে উপস্থিত দেখতে পারবা সেটা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে? এখন আমরা অ্যালকোহল থেকে ইথিন তৈরি করব, অর্থাৎ অ্যালকিন তৈরি করব। অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করব। এখন অ্যালকোহলের আমরা ইথানলকে নিলাম। ইথানল CH3CH2OH। এই ইথানলকে আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিভাজন করলাম।
করলে এখানে ইথিন তৈরি হবে এবং পানি তৈরি হবে। ইথিন এবং পানি পাওয়া যাবে। এটি হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরির একটি প্রক্রিয়া। এবার আমরা দেখব অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অ্যালকিন কি আমরা জানি যে যেখানে ডাবল বন্ড দেখবা, ডাবল বন্ড থাকা মানেই সেটি অ্যালকিন। এখন অ্যালকিন সবসময়, অ্যালকিন এবং অ্যালকাইন সবসময় সংযোজন বিক্রিয়া দেয়। এটি তোমাদের মনে রাখতে হবে, অ্যালকিন এবং অ্যালকাইন সবসময় সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালকিন অ্যালকাইনের নাম শুনলেই প্রথমেই তোমাদের মাথায় আসবে যে এখানে সংযোজন বিক্রিয়া হবে। সংযোজন বিক্রিয়া হবে অর্থাৎ এখানে অ্যালকিন যদি থাকে, একটি পাই বন্ড, এখানে তো একটি সিগমা এবং একটি পাই বন্ড আছে। সিগমা বন্ডটা স্ট্যাটিক অবস্থায় থাকবে এবং পাই বন্ডটা ভেঙে গিয়ে দুই দিকে দুইটি মৌল যুক্ত হবে। এই যুক্ত হওয়ার যে প্রক্রিয়া, একেই বলা হয় সংযোজন বিক্রিয়া। প্রথমে আসি, অ্যালকিন যেই সংযোজন বিক্রিয়াগুলো দেয় সেগুলো এবার আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখব হাইড্রোজেন সংযোজন। প্রথমে একটা অ্যালকিন লিখলাম আমরা, অ্যালকিনের সাথে আমরা হাইড্রোজেন সংযোজন করব। অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে কি হবে, এখান থেকে এই পাই বন্ডটা ভেঙে যাবে। এই পাই বন্ডটা ভেঙে গিয়ে এই হাইড্রোজেনের একটি হাইড্রোজেন এইদিকে, একটি হাইড্রোজেন এইদিকে প্রবেশ করবে। তাহলে কি হবে, CH3 যেটি হচ্ছে ইথেন। এটি অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করার একটি পদ্ধতি এবং একই সাথে এটি অ্যালকিনের রাসায়নিক ধর্ম। এরপর আমরা চলে যাচ্ছি পানি সংযোজন। অ্যালকিনের সাথে আমরা পানি সংযোজন করব, CH2 এর সাথে পানি সংযোজন করব এবং সেটি অবশ্যই হাই টেম্পারেচার এবং হাই প্রেসার। হাই টেম্পারেচার, হাই প্রেসার, এবং এটি ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে হয়ে থাকে। ফসফরিক অ্যাসিড, এটি মুখস্থ রাখতে হবে, MCQ এর জন্য ইম্পর্টেন্ট। ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথিন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। কিভাবে উৎপন্ন করে, প্রথম পর্যায়ে এই পানি ভেঙে যায়। প্রথম পর্যায়ে পানি ভেঙে গিয়ে কি কি উৎপন্ন হয়, H+ এবং OH-। H+ এবং OH- যুক্ত হয় এবং দ্বিতীয় পর্যায়ে কি হয়, এই ইথিনের পাই বন্ডটা ভেঙে যায়। পাই বন্ডটা ভেঙে গিয়ে একদিকে H+ এবং অন্যদিকে OH- প্রবেশ করে। H+ এবং অন্যদিকে OH- প্রবেশ করার ফলে উৎপন্ন হয় ইথানল, CH3CH2OH, ইথানল উৎপন্ন হয়। এরপর আমরা দেখব ব্রোমিন সংযোজন। CH2 এর সাথে আমরা ব্রোমিন সংযোজন করব। এখন এটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ব্রোমিন সংযোজনটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ব্রোমিন সংযোজনটা কি, ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন, এটি অবশ্যই হতে হবে লাল বর্ণের ব্রোমিন। ব্রোমিনের কালার কেমন, যদি MCQ আসে, ব্রোমিনের কালার হচ্ছে লাল, রেড। এখন এর সাথে রেড ব্রোমিন দ্রবণ যোগ করলে
ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে এবং এই ব্রোমিনের যে লাল বর্ণটা, এই লাল বর্ণ অপসারিত হয়ে যায়। ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়ে যায়, এই কথাটি তোমাদের মাস্ট মুখস্থ রাখতে হবে। এই বিক্রিয়ায় ব্রোমিনের যে লাল বর্ণ অপসারিত হয়ে যায়, এই অপসারিত হওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। এই বর্ণ অপসারিত হওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে এটি একটি অসম্পৃক্ত যৌগ। এখন এখানে বিক্রিয়া করে উৎপন্ন হবে ডাইব্রোমো ইথেন CH2Br। মেকানিজম সব ক্ষেত্রেই সেম। এখানে Br দুই দিকে যুক্ত হবে এবং এর পাই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে CH2Br 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 উৎপন্ন হবে। এখন তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে এইভাবে যে ইথিন যে একটি অসম্পৃক্ত যৌগ তা প্রমাণ করো। ইথিন একটি অসম্পৃক্ত যৌগ তা প্রমাণ করো। এর স্টেপ 1-এ তোমাদের এই বিক্রিয়াটি অবশ্যই লিখতে হবে। যে কি লিখতে হবে? ইথিনের সাথে লাল বর্ণের ব্রোমিন যুক্ত করায় এটি ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে এবং একই সাথে এই ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়ে যায়। এই অপসারিত হয়ে যাওয়ার মাধ্যমেই বোঝা যায় যে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। এরপর 2 নাম্বার আরেকটি আছে অসম্পৃক্ততার প্রমাণ। এই অসম্পৃক্ততার প্রমাণ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রাসায়নিক সংকেত কি? KMnO4। এটি দ্বারা আমরা অ্যালকিনকে জারণ করব। জারণ অর্থাৎ অক্সিজেন দ্বারা জারণ করব। জারণ করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটি দ্রবীভূত হয়ে যায়, অপসারিত হয়ে যায়। এই গোলাপি বর্ণ, এর বর্ণ হচ্ছে গোলাপি। গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সিজেন দ্বারা ইথিনকে আমরা জারণ করব, ইথিনকে জারিত করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে। ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে এবং সেই সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয়। এই গোলাপি বর্ণ অপসারিত হওয়ার মাধ্যমেই বোঝা যায় যে অ্যালকিন একটি অর্থাৎ ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটি দ্বারা অ্যালকিনের অসম্পৃক্ততা প্রমাণ করা যায়। এরপর আমরা দেখব ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। তোমরা সবাই পলিথিনকে চেনো। এখন পলিথিনটা কি? একটি থাকলে একটি ইথিনকে আমরা বলবো ইথিন, এবং অনেকগুলো ইথিনের সমষ্টি অর্থাৎ ধরলাম আমরা n সংখ্যক ইথিনের সমষ্টিকে আমরা বলবো পলিইথিন। এই পলিইথিন একত্রিত হয়েছে পলিথিন শব্দটি। এখন আমরা ইথিন থেকে কিভাবে পলিথিন পাবো সেটি একটি বিক্রিয়ার মাধ্যমে দেখা যাক। CH2 n সংখ্যক ইথিনকে কি করব আমরা? 1000 atm চাপ দেব, মানে অনেক চাপ দেব, প্রচুর পরিমাণে চাপ দিয়ে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং সামান্য অক্সিজেন থাকতে হবে। এর উপস্থিতিতে আমরা পলিথিনকে পাবো। এখন পলিথিনের রাসায়নিক সংকেত কিভাবে লেখা হয়? প্রথমে তোমরা ইথিন লিখবা, এরপর দুই পাশে দুই দিকে দুইটি সিগমা বন্ড দিয়ে এর সাথে n যুক্ত করে দেবা। n অর্থাৎ এখানে অসংখ্য ইথিনের সমষ্টি।
এটিকে বলা হয় পলিথিন। এরপর আমরা দেখব অ্যালকাইন। অ্যালকাইন অ্যালকাইন কাকে বলে? যেখানে তোমরা ট্রিপল বন্ড দেখতে পাবা। ট্রিপল বন্ড অর্থাৎ একটি সিগমা দুইটি পাই, এই ট্রিপল বন্ড মানেই হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন নামটি কিভাবে করা হয়? অ্যালকেনের নামের শেষ থেকে এন বাদ দিয়ে আইন যুক্ত করে অ্যালকাইন নামকরণ করা হয়। যেমন ইথেন থেকে ইথাইন, প্রোপেন থেকে প্রোপাইন, বিউটেন থেকে বিউটাইন, এইভাবে নামকরণ করা হয়। এখন আমরা যাব প্রস্তুতিতে। অ্যালকাইন কিভাবে প্রস্তুত করা হয়? প্রস্তুতি। অ্যালকাইনের প্রস্তুতি। অ্যালকাইনের প্রস্তুতি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইনের প্রস্তুতি। ক্যালসিয়াম কার্বাইড CaC2, এটি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এর সাথে আমরা পানি যোগ করব। এর সাথে পানি যোগ করলে কি হবে? অ্যালকাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। অ্যালকাইন, এখানে কার্বন সংখ্যা 2, তার মানে 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইন অর্থাৎ ইথাইন তৈরি হবে। CH এবং তার সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। এখন আমরা আগেই বলেছি যে অ্যালকাইন যেখানে তোমরা ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড দেখবা, বুঝে নেবা যে এগুলো সংযোজন বিক্রিয়া। অ্যালকিন এবং অ্যালকাইনের নাম শুনলেই তোমাদের মাথায় আসবে এগুলো সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। এবার আমরা দেখব অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া। অ্যালকাইনের সংযোজন বিক্রিয়ায় প্রথমে আমরা অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন করব, যেটি তোমরা ইতোপূর্বে অ্যালকেনের প্রস্তুতিতে দেখে এসেছো। তোমরা দেখেছো যে ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ করার ফলে কি উৎপন্ন হয়েছে? ইথেন উৎপন্ন হয়েছে, CH3। আমরা বলতে পারি যে এটি যেমন অ্যালকাইনের একটি রাসায়নিক ধর্ম, একই সাথে এটি অ্যালকেনের প্রস্তুতির একটি বিক্রিয়া। সো এটি যদি তোমরা মনে রাখতে পারো, একই সাথে দুটো পড়া তোমাদের হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব 2 নাম্বার বিক্রিয়া। এবার অ্যালকাইনের সাথে ব্রোমিন সংযোজন করব। CH ট্রিপল বন্ড CH, এর সাথে আমরা ব্রোমিন সংযোজন করব। তোমরা অ্যালকিনের বিক্রিয়ায় ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে দেখেছো সেখানে একটি ব্রোমিন যুক্ত করা হয়েছে একটি পাই বন্ড ভাঙার ক্ষেত্রে। এখানে যেহেতু 2টি পাই বন্ড রয়েছে, তাই এই 2টি পাই বন্ড ভাঙার জন্য তোমাদের 2টি ব্রোমিন সংযোজন করতে হবে। 2টি ব্রোমিন সংযোজন করলে এইদিকে একটা ব্রোমিন এবং এইদিকে আরেকটি ব্রোমিন যুক্ত হবে এবং মাঝখান থেকে 2টি পাই বন্ড ভেঙে যাবে। তাহলে আমাদের উৎপাদ পাওয়া যাবে CH Br2 একইভাবে এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। এই ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হওয়ার মাধ্যমেই বোঝা যায় যে ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। এবার আসলাম আমরা অ্যালকাইনের সাথে পানি সংযোজন। অ্যালকাইনের সাথে পানি সংযোজন। পানি সংযোজনের ক্ষেত্রে এখানে 20% সালফিউরিক অ্যাসিড 20% সালফিউরিক অ্যাসিড এবং 2%
মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট এবং 80°C তাপমাত্রায় অ্যালকাইন অর্থাৎ ইথাইন পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। ইথানল, যেখানেই তোমরা CHO দেখতে পারবা সেটি হচ্ছে নেল, নেল উচ্চারিত হবে। এটির নাম হচ্ছে অ্যালডিহাইড। এখানে 2টি কার্বন থাকায় এখানে ইথানল তৈরি হয়েছে। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের সাথে যদি পানিকে বিক্রিয়া করাতাম তাহলে কি উৎপন্ন হতো? প্রোপানল। তাহলে উৎপন্ন হতো প্রোপানল। এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের সাথে পানি যুক্ত করায় ইথানল উৎপন্ন হয়েছে। এখানে তোমরা এই নামকরণ করার ক্ষেত্রে, অ্যালডিহাইডের নামকরণ করার ক্ষেত্রে এই কার্বনকেও বিবেচনা করতে হবে। অর্থাৎ এখানে কার্বন সংখ্যা 1 এবং 2, কার্বন সংখ্যা 2 হওয়ায় এটি ইথানল হয়েছে। এতক্ষণে আমরা পড়লাম অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। আশা করি এ সম্পর্কে তোমাদের ভালোই ধারণা হয়েছে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার MCQ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে নামকরণ। তোমাদের MCQ এ একটা যৌগ দিয়ে বলবে যে এই যৌগর নাম কি। তোমরা তখন কিভাবে এটিকে চিহ্নিত করবে সেটি আমরা এখন দেখব। স্টেপ 1, প্রথমে তোমাদের একটি যৌগ দেবে, যেমন যৌগটি দিল CH2 ডাবল বন্ড CH। এই যৌগটি দিয়ে বলল যে এই যৌগের নাম কি। তখন তোমরা কিভাবে শনাক্ত করবে? এখন শনাক্ত করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যেদিকে ডাবল বন্ড, যেদিক থেকে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড অথবা কার্যকারীমূলক কাছাকাছি হয় সেদিক থেকে নাম্বারিং শুরু করব। এটি তোমরা লিখে নাও। আমি আরেকবার বলছি, তোমরা আমার সাথে সাথে লিখে নাও। আমি বলবো তোমরা লিখো আমার সাথে। স্টেপ 1 এ লিখো যেদিক থেকে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড অথবা কার্যকারীমূলক কি কি? OH হতে পারে, CHO হতে পারে অথবা COOH হতে পারে। এগুলো হচ্ছে কার্যকারীমূলক। যেদিক থেকে ডাবল বন্ড, ট্রিপল বন্ড অথবা কার্যকারীমূলক কাছাকাছি হয় সেদিক থেকে নাম্বারিং শুরু করব। এটি তোমরা লিখে নাও স্টেপ 1 এ। সেদিক থেকে নাম্বারিং শুরু করব। এখন নাম্বারিং কথাটার অর্থ কি? এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দিক থেকে ডাবল বন্ড কাছাকাছি হয়, অর্থাৎ এই দিক থেকে নাম্বারিং শুরু করব। কার্বন সংখ্যার উপর নাম্বার দেওয়াকেই বলে হচ্ছে নাম্বারিং। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন এবং এটা 3 নাম্বার কার্বন। এভাবে নাম্বারিং করব। এখন স্টেপ 2, স্টেপ 2 তে লিখে নাও যে 3 কার্বন বিশিষ্ট হওয়ায় 1 2 3, 3 কার্বন বিশিষ্ট হওয়ায় এর নাম প্রোপিন। প্রোপিন কেন? এখানে ডাবল বন্ড উপস্থিত থাকায় এর নাম প্রোপিন। 3 কার্বন বিশিষ্ট হওয়ায় এর নাম প্রোপিন। স্টেপ 2 তে তোমরা লিখে নাও। স্টেপ 3 তে আসলো যে নাম্বার 1 থেকে ডাবল বন্ড কাছাকাছি হওয়ায় এই যৌগের নাম প্রোপিন 1। স্টেপ 3 তে লিখে নাও নাম্বার 1 থেকে ডাবল বন্ড কাছাকাছি হওয়ায় এই যৌগের নাম প্রোপিন 1। এইভাবে আমরা জৈব যৌগের নামকরণ করে থাকি। আমাদের বলল CH3, CH2, CH, তারপর ডাবল বন্ড CH2। এই যৌগের নাম কি?
প্রথম স্টেপে আমরা দেখেছি যে যেই দিক থেকে ডাবল বন্ড, ট্রিপল বন্ড অথবা কার্যকারীমূলক কাছাকাছি হয় সেই দিক থেকে নাম্বারিং শুরু করব। এই দিক থেকে ডাবল বন্ড কাছাকাছি হয় আমরা এদিকে নাম্বারিং করব। এটি 1, এটি 2, এটি 3, এটি 4। স্টেপ 2 তে আমরা কার্বন সংখ্যা হিসাব করব। এই যৌগে কার্বন সংখ্যা 4, অর্থাৎ এটি মিথেন, ইথেন, প্রোপেন, তারপর বিউটেন অর্থাৎ বিউটিন। কার্বন সংখ্যা 4 হওয়ায় এটি বিউটিন। তারপর থার্ড স্টেপে আমরা দেখব যে কত নাম্বার কার্বন থেকে ডাবল বন্ড, ট্রিপল বন্ড অথবা কার্যকারীমূলক কাছাকাছি। 1 নাম্বার কার্বন থেকে কাছাকাছি হওয়ায় এর নাম বিউটিন 1। বিউটিন 1। আরেকটি প্র্যাকটিস করা যাক। CH3CCH। এবার এই যৌগটির নাম কি হবে? স্টেপ 1 এ আমরা নাম্বার দেব, কার্বনের উপর নাম্বার দেব। এই দিক থেকে ট্রিপল বন্ড কাছাকাছি হয় আমরা এই দিক থেকে নাম্বারিং শুরু করব। এটি 1 নাম্বার, এটি 2 এবং এটি 3 নাম্বার কার্বন। স্টেপ 2 তে আমরা কি বলেছি? কার্বন সংখ্যা কাউন্ট করব। এখানে কার্বন সংখ্যা কত? 1 2 3, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন। প্রোপেন মানে এখানে 3টি ট্রিপল বন্ড, এখানে ট্রিপল বন্ড উপস্থিত থাকা এটি প্রোপাইন। এটি প্রোপাইন, এটা আমরা জেনে নিলাম, এটা প্রোপাইন। একই সাথে থার্ড স্টেপে আমরা দেখেছি যে কোন কার্বন থেকে ডাবল বন্ড, ট্রিপল বন্ড অথবা কার্যকারীমূলক কাছাকাছি হয়। 1 নাম্বার কার্বন থেকে কাছাকাছি হয় এর নাম প্রোপাইন 1। এই যৌগের নাম প্রোপাইন 1। এইভাবে তোমাদের MCQ এ আসতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।